ডিক্লাইনিং ট্রেন্ডটা এটা কিভাবে রিপ্লেনিশ করা যায়, আইএমএফের টাকা কবে পাওয়া যাবে, কিংবা প্রাইম মিনিস্টার চায়না ভিজিট করবেন তখন চায়না কি ক্রেডিট লোন আমাদের দিতে পারে কিনা, আমাদের স্ট্যান্ড বাই করতে পারে কিনা, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আপনি কোনো অ্যালার্ম দেখেন কিনা? ডাটা বলে যে আমরা এখনও এমন জায়গায় আছি যে উই আর ম্যানেজেবল, সত্যি কথা। বাট আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ বলে যে ম্যানেজেবল থাকলেও আমাদের বর্তমান যারা দায়িত্বে আছেন তাদের ওই সৎ উদ্দেশ্য নাই এই সিচুয়েশনটাকে ম্যানেজ করার জন্য। আমি সেই আঙ্গিকের কথা বলছি। কারণ আপনি জাস্ট যদি সিম্পল কথা বলেন যে এই আইএমএফ যে শর্তগুলি এখন বলতেছে, শর্ত এখন হলো কন্ডিশন, জাস্ট 5 বছর আগে কিন্তু এই সব শর্তগুলো কিন্তু ছিল পরামর্শ। ইনফ্লেশন কমানোর জন্য অনেকগুলি টুলস অ্যান্ড পলিসিস আছে, যে কোনো একটা বেছে নেন। ফরেন এক্সচেঞ্জটাকে একটু আস্তে আস্তে রিলিজ করা শুরু করেন, এই আটকিয়ে রাখেন না এক জায়গায়। পরামর্শগুলো ছিল যে গুড গভর্নেন্স ইন দ্য ব্যাংকিং সেক্টর স্পেশালি নিয়ে আসেন। ট্রান্সপারেন্সি ইন দ্য ক্যাপিটাল মার্কেট, যেখানে আপনারা জানেন এখন আমাদের আগে ছিল সার্কিট ব্রেকার দিয়ে সব শেয়ার বন্ধ করে রাখছিল, এখন সার্কিট ব্রেকার খুলছে, সব শেয়ার পড়ছে দাম, এখন ক্যাপিটাল মার্কেটে আর কোনো বিনিয়োগ ঢুকছেও না, আর কেউ বেরো করতে পারে, মাজা ভাঙা অবস্থা। তো আমরা তো এই পরামর্শগুলো দিয়ে আসছি। তো পরামর্শ যদি 5, 7, 8 বছর আগে নিত তাহলে আজকে এই অবস্থা তো আমরা আসতাম না। আমাদের তো এখানেই দুঃখ এবং অভিযোগটা এখান থেকে স্টেম করে। আজকেও যে পরামর্শগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আমলে নিচ্ছে না, নিতে চাচ্ছেও না। এখনও কিন্তু অনেক ভালো ভালো আইডিয়াস ইকোনমিস্টরা, ইউনিভার্সিটি প্রফেসররা এবং ইনস্টিটিউশনাল হেডরা দিতে চেষ্টা করছে, কিন্তু এই অটোক্রেটিক রেজিম তো এটা শুনতে চাচ্ছে না। ডলারটাকে আর একটু ডিভ্যালু করে দিল, ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে দিল, হঠাৎ করে 4-5টা ডিসিশন নিয়ে নিল। কেন? বিকজ আইএমএফ থেকে $1 বিলিয়ন অগ্রিম চেষ্টা করছে রিলিজ করার জন্য। $1 বিলিয়ন তো হলো 17,000 কোটি টাকা। তো আমরা মাত্র 17,000 কোটি টাকার জন্য এত হিমশিম খেয়ে যাচ্ছি, যেখানে আমরা বাজেট পেশ করতেছি 8 লাখ কোটি টাকার। তো আমরা ডেফিনেটলি অনেক তথ্যভিত্তিরা আছে যেটা সরকার থেকে আমরা পাচ্ছি না। ডেফিনেটলি অনেক রেড অ্যালার্ট বা খারাপ অবস্থা হয়তো আমাদের ডি র্যাঙ্কিং গভর্নর মহোদয় জানে, যেটা আমাদের সাথে শেয়ার করছে না। রেমিটেন্সের জোর দিলে তো আমরা 5 বিলিয়ন এখান থেকে নিয়ে আসতে পারি। আমার 4.6 বিলিয়ন লোন লাগতেছে না। এক্সপোর্ট এবং এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, যেটা আমরা বারে বারে বলে আসতেছি, এক্সপোর্ট বাড়ালেই তো আমাদের 50 বিলিয়ন অ্যানুয়ালি চলে আসে, সেটাও কেন আমরা করতেছি না? আমরা কি 4.6 বিলিয়ন, সেটাও 5 বছরের জন্য এই এতগুলো কন্ডিশনস নিচ্ছি, আবার হানা দিচ্ছি যে কন্ডিশনগুলো একটু শিথিল করো, আমাদের টার্গেট বেসটাকে আর একটু কমায় দাও। শ্রীলঙ্কাতে $1 225 টাকা, এই মুহূর্তে দেখেন পাকিস্তানে 275 টাকা। তো এইটারও আমি জানি না, এটা হয়তো এক পর্যায়ে এটা যখন অর্থনৈতিক ম্যাক্রো ইকোনমিক হিস্ট্রি বিভিন্ন বইয়ে যাবে এটা ভালো ছিল কি মন্দ ছিল, বাট যেটা ইম্প্যাক্ট দেখা যাচ্ছে 117 করার পরে আপনার যেটা আমাদের গত মাসে যেই রেমিটেন্স ছিল যেটা 200 কম, এটা এখন 225 মিলিয়ন, এটা বাড়ছে এবং আমার ধারণা এই মাসে আরো বাড়বে। এটা তো আপনি মনে হয় এক জায়গায় বলছেন যে ফিলিপিন্সের 20 লাখ লোক যা আয় করে আমাদের 1 কোটি লোক তা আয় করতে পারে না। সেটা তো বললাম, ওই জন্য তো টাকাটা বিনিয়োগ করতে বলছিলাম, শিক্ষা শুরুতে শুরু হয়েছে, তবে যেখানে শুরু ওখানে তো কোনো মেগা প্রজেক্ট নেই। সেটাই তো বললাম, মেগা প্রজেক্ট দিলেই তো বিল্ডিং বানায় ফেলবে। আমি বলছিলাম যে আমাদের কারিগরি শিক্ষা, এই যে লক্ষ লক্ষ ছাত্র ভর্তি করতেছে বিশ্ববিদ্যালয়ে, অনার্স পড়াচ্ছি, এগুলোর আসলে এগুলো দিয়ে আলাদা আলাদা একটা আয়োজন করতে হবে, আলোচনা করতে হবে। বিনিয়োগটা ওখানেই করলে। লাস্ট কোনো কমেন্ট যদি থাকে আপনার ওভারঅল, মানে না, আমরা জনগণের পক্ষে যে কথাগুলো বলি, এটা সিন্স বর্তমান সরকার পছন্দ করে না মনে করে আমরা সবসময় বিরোধী কথা বলি। আসলে আমরা আমাদের কথা হলো পক্ষে জনগণের পক্ষে। গতবার করোনার প্যান্ডেমিকের সময় আমাদের দল থেকে মহাসচিব ইমিডিয়েটলি বলেছিল যে জিডিপির 3% ইমিডিয়েটলি ইনভেস্ট করেন বাংলাদেশে, যেন এই করোনা প্যান্ডেমিক থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি আর আমরা একটা সফট ল্যান্ডিং পেতে পারি। অ্যান্ড সরকার কিন্তু মোটামুটি ওই আইডিয়াটা নিয়েছিল, 2.7 ওরা ইনভেস্ট করেছিল। আর আমরা কিন্তু সাকসেসফুলি বলতে পারি করোনার সময় অ্যাটলিস্ট ইকোনমিক ডিজাস্টার আমরা বেঁচে গিয়েছি।